একটা ইঞ্জিনিয়ার সাধারণত সেই শুধু প্রজেক্ট ডিজাইন করেই কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে যায়। প্রজেক্টের মধ্যে যখন সে একটা কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করলো, ডিজাইনটা শুধু তার এন্ড থেকে করে দিয়েই সে স্টপ থাকবে না, তাকে চিন্তা করতে হবে তার ডিজাইনকৃত প্রোডাক্টটার হচ্ছে আদার্স যে ইম্পর্টেন্ট ডিসিশন গুলো আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, সেগুলো তাকে চিন্তা করতে হয়। যেমন ধরে আমরা যেটা পড়ছিলাম লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, একটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। এখানে আমি এটা দেখেছিলাম লাস্ট ক্লাসে, এখান থেকে আবার রিপিট করছি। প্রথমত তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন নিতে হবে, যে কখনো কখনো হতে পারে যে এই প্রজেক্ট, যেগুলো প্রজেক্টের ক্ষেত্রে বা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে যে মেশিনারিজ গুলো তার প্রয়োজন, সেই মেশিনারিজ গুলো সে কিনবে কিনা, এই ধরনের ডিসিশন গুলো তাকে নিতে হয়। এই ডিসিশন গুলোর নাম হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। তার অ্যাসেট কি পরিমাণ লাগবে, এই ধরনের ডিসিশন গুলি হচ্ছে তার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। দেখা গেছে এটা একটা সার্ভে করে দেখা গেছে যে কোনো একটা প্রজেক্টের 55% ডিসিশনই নিয়ে থাকে হচ্ছে একটা ইঞ্জিনিয়ার। 85%, টোটাল ডিসিশন, যে কোনো একটা ডিসিশন চলে আসলে একটা প্রজেক্টের যে অনেক ধরনের ডিসিশন থাকে, টোটাল ডিসিশন 85% নিয়ে থাকে হচ্ছে একটা engineer। তো তার মেশিনারিজ, ফর এক্সাম্পল হচ্ছে বিল্ডিংস, এগুলো তার ফিক্সড ক্যাপিটাল আছে, এগুলো সে কিভাবে ইউজ করবে এবং এগুলো সে এক্সপান্ড করবে কিনা, এগুলো এই ধরনের ডিসিশন গুলো নিতে হচ্ছে engineer। তারপরে একটা হচ্ছে যে, যেমন ধরেন লার্জ স্কেল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন, একটা তো গেল হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন। এছাড়াও ইঞ্জিনিয়ার কিন্তু লার্জ স্কেলে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন নিতে হবে, অর্থাৎ তার প্রজেক্টটা কোন জায়গায় প্রতিস্থাপিত হবে, কোন জায়গা থেকে তার র মেটেরিয়ালস গুলো সে নিয়ে আসবে, হ্যাঁ, তার বিজনেস প্ল্যানটা আসলে কোন জায়গায় করলে তার ট্রান্সপোর্টেশন কস্ট কম হবে, এগুলো কিন্তু লার্জ স্কেলের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন। লার্জ স্কেল যেখানে এক্সাম্পল দেওয়া আছে, যেখানে হচ্ছে একটা ইথানল প্ল্যান্ট, ইথানল প্ল্যান্টটা কোন জায়গায় প্রতিস্থাপিত হবে এবং ইথানলের জন্য প্রয়োজন হচ্ছে প্ল্যান্টের হচ্ছে কর্ন কপস, কর্ন অর্থাৎ হচ্ছে ভুট্টার একটা অংশ দিয়ে, একটা পার্টিকুলার্স দিয়ে হচ্ছে ইথানলটা প্রডিউস করা হবে, এবং এই কর্ন কপসটা র মেটেরিয়াল হিসেবে ইউজ করা হবে হচ্ছে ইথানল তৈরিতে। আমার কথা হচ্ছে তাহলে এই ইথানল তৈরিতে যে প্ল্যান্টটা, এটা কর্ন কপস বা কর্নের যে একটা, যে ধরেন হচ্ছে যে কর্ন প্রডিউস হচ্ছে এরকম একটা প্লেস আছে, এই প্লেস থেকে কত দূরে ইথানল প্ল্যান্টটা তাকে তৈরি করতে হবে, কত দূরত্ব দূরে রাখলে তার ট্রান্সপোর্টেশন কস্টটা কম হবে। এবং তাকে এটাও চিন্তা করতে হবে, ইথানলটা আমি ওই কর্নের একদম কাছাকাছি যদি আমি রাখি ইথানল প্ল্যান্টটা, যে এটা যেমন তাকে চিন্তা করতে হবে, এবং এই ইথানল তৈরির পরে এটা কিন্তু তাকে মার্কেটিং করতে হবে, অন্য এক জায়গায় সরাই নিয়ে আসতে হবে মার্কেটিং এর জন্য। এটাও কিন্তু তাকে চিন্তা করতে হবে। তার মানে একটা ইঞ্জিনিয়ার ডিজাইনের সাথে সাথে তাকে যেমন লার্জ স্কেল ইকোনমিক ডিসিশন নিতে হয়, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন গুলো তাকে নিতে হয়। যেমন এখানে এখানে একটা ইয়ে দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, যে পিকচারের মধ্যে দেওয়া আছে হচ্ছে একটা ইঞ্জিনিয়ার, সে প্রথমত ডিজাইন করছে মানে, প্রথমে সে ডিজাইন করলো, ডিজাইন করার পরে সে প্ল্যানিং করলো, যে প্ল্যানিংটা হবে হচ্ছে সে কিভাবে এটা প্রডিউস করবে, প্রোডাকশন অনুযায়ী সে ইনভেস্টমেন্ট করলো, ইনভেস্টমেন্ট করার পরে সেখানে ম্যানুফ্যাকচারিং হলো প্ল্যান্টে, ঠিক আছে। তারপরে ম্যানুফ্যাকচারিং এর পরে তার তৈরিকৃত প্রোডাক্টটা মার্কেটিং এ গেল, তারপরে সে চিন্তা করতে পারবে হচ্ছে প্রফিট। এখানে একটা
ফ্লো চার্ট দিয়ে দেখানো হয়েছে যে আসলে একটা ইঞ্জিনিয়ার একটা প্রোডাক্টের ডিজাইন থেকে শুরু করে দেন প্রফিট পর্যন্ত কিন্তু তাকে রোল প্লে করতে হয় থাকে। প্রত্যেকটা এন্ডেই তাকে তার একটা কিছু না কিছু রোল প্লে করতে হয়। এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লিয়ার? জি স্যার। এখন যেটা দেখবো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, ইমপ্যাক্ট অফ ইঞ্জিনিয়ার্স প্রজেক্ট অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা মানে কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে কি? যে কোনো ধরনের বিজনেস ধরেন বা যে কোনো ধরনের প্রজেক্ট ধরেন, প্রজেক্ট প্ল্যান ধরেন, ওকে, প্রত্যেকটা প্রজেক্ট প্ল্যানেরই বা প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু একটা কোনো স্পেসিফিক টাইম পিরিয়ড পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো কোনো একটা স্পেসিফিক সময়ের মধ্যে সে কি পরিমাণ প্রোডাকশন করেছে। ওকে, স্টেটমেন্টের মধ্যে আরো থাকে কি পরিমাণ তার হচ্ছে টার্ন ওভার হয়েছে। প্রোডাকশন এক জিনিস, টার্ন ওভার কিন্তু আরেক জিনিস। অর্থাৎ অথবা তার ডেইলি টার্ন ওভার কেমন, কি পরিমাণ সেল হচ্ছে তার প্রোডাক্টটা। এবং এখানে তার প্রত্যেকটা প্রোডাক্ট থেকে তার প্রফিট কেমন আসছে, ভলিউম অফ প্রফিট কেমন। এই যে অ্যানালাইসিস গুলো, এটার নামই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো এই স্টেটমেন্টটা প্রত্যেকটা প্রজেক্ট প্ল্যান বলেন বা প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বলেন এগুলো তৈরি করতে হয় বছর শেষে বা কোনো একটা স্পেসিফিক টাইম পিরিয়ড পরে। So engineer must also understand the business environment in which a company's measured business decisions are made. So it is important for an engineer project to generate profits. এই যে স্টেটমেন্ট গুলো, এই যে কি পরিমাণ প্রডিউস করবে, তার ডিসিশন গুলো কি হবে, পরবর্তী সময়ের জন্য সার্টেন টাইম পিরিয়ড পরে পরবর্তী সময়ের জন্য তার ডিসিশন গুলো কি হবে, এই এই ধরনের অ্যানালাইসিস গুলো থাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। এই কাজগুলো ইঞ্জিনিয়ারকে টেক ওভার করতে হয়। তাহলে আমরা যদি দেখি এটা একটা ছোট একটা স্টেপের মাধ্যমে যে কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একটা ইঞ্জিনিয়ারের রোলটা কিভাবে কাজ করে। প্রথমেই তাকে কি করতে হয়, তার যে প্রোডাক্টটা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে তার রোলটা কোন জায়গায়, একটা ইঞ্জিনিয়ার তাকে কি করতে অ্যানালাইজ করতে, অ্যানালাইজ কিসের উপরে করতে হবে, সে কিভাবে প্রোডাকশনটা করবে। তার একটা বিজনেস প্ল্যান ধরেন বা প্রজেক্ট প্ল্যান ধরেন, ওই প্ল্যানটার মধ্যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরিতে ইঞ্জিনিয়ারের রোলটা কি, বা ইঞ্জিনিয়ার কিভাবে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তার প্রভাবটা কতটুকু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। এখানে কি দেওয়া আছে, অ্যানালাইজ সে করতে পারে, ইভালুয়েট করতে পারে, মনিটরও করতে পারে ইঞ্জিনিয়ার। সেটা কিভাবে, তার প্রোডাকশন মেথডটা কি হবে প্ল্যান্টে, ওকে, ইঞ্জিনিয়ারিং সেফটি কেমন, সেফটি মেজার্স গুলো কেমন, তার প্রোডাক্টের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কেমন, গ্রিন থিঙ্কিং এর কথা আমি বলতেছি। তারপর মার্কেট অ্যাসেসমেন্ট কেমন হবে, প্রোডাক্টটা যে তৈরি করলো এটা থেকে কিছু সময় পর পর এই প্রোডাক্টটার কিন্তু অ্যাসেসমেন্ট করতে হয়, মার্কেট সার্ভে করতে হয়, মার্কেট মনিটরিং করতে হয় প্রোডাক্টটা। এগুলো সবগুলোর মধ্যেই আন্ডারে পড়তে হচ্ছে অ্যানালাইসিস এর আন্ডারে। ওকে, অ্যানালাইজ করতে হয় কিন্তু একটা ইঞ্জিনিয়ার। তারপরে ওই অ্যানালাইজ করার পরে ইভালুয়েট করতে হয়। ইভালুয়েট করতে আমরা কি করছি বলতেছি, এই যে প্রোডাক্ট বা ধরেন একটা এটা ডিজাইনকৃত প্রোডাক্ট, এটার এক্সপেক্টেড প্রফিট কেমন হবে। ওকে, ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি করব, একটা যেমন আমি 1 বছর পরে আমি এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতেছি, কোনো নির্দিষ্ট সময় পরে, সেটা 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 1 মাস হতে পারে। এই যে নির্দিষ্ট সময় পরে যে আমি প্রফিটটা বের করতেছি, ওকে, এটা যেমন আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকবে, ঠিক 1 বছর আগে আমি কিন্তু এক্সপেক্ট করতেছি আমার প্রফিটটা কেমন। এক্সপেকটেশনটাও কিন্তু আগে করে নিতে হয়। আচ্ছা, আমি আমার প্রজেক্ট থেকে আমি ধরেন 100 ইউনিট প্রোডাক্ট করলাম, তাহলে 100 ইউনিট সেল করে আমার 1 সপ্তাহ পরে কি পরিমাণ প্রফিট হবে। আমি যেমন 1 সপ্তাহ পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমি বের করতে পারতেছি এক্স্যাক্টলি আমার প্রফিট কত হলো, 1 সপ্তাহ আগে কিন্তু আমাকে একটা এক্সপেকটেশন করতে হচ্ছে। ওকে, তার মানে
তার এক্সপেক্টেড প্রফিটেবিলিটিটাও তাকে চিন্তা করতে হয়। তারপর হচ্ছে টাইমিং অফ ক্যাশ ফ্লোস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি, যে আমি যেমন সবসময় কিন্তু আমাকে আমার প্রজেক্ট থেকে যে প্রোডাকশনটা হবে কন্টিনিউয়াসলি কিন্তু একটা ক্যাশ ফ্লো হবে। ক্যাশ ফ্লোটা হচ্ছে এরকম যে আমার রেভিনিউ আসবে আফটার সাম টাইম, কিছু সময় পর পর। আবার হচ্ছে আমার কস্ট জেনারেশন হবে প্রোডাকশনের ক্ষেত্রে। আমার যখন প্রোডাকশন করতে যেমন আমার কস্ট প্রয়োজনে, আবার এই প্রোডাকশনটা সেল করে আমি কিন্তু রেভিনিউ আসবে। এই যে ইনফ্লো এবং আউটফ্লো হচ্ছে, ওকে, কস্ট এবং রেভিনিউ, এটার নামই হচ্ছে ক্যাশ ফ্লো। ওকে, এবং এই ক্যাশ ফ্লোটার টাইমিংটা কেমন? ওকে, টাইমিং অর্থাৎ আমি এখন প্রোডাকশন করলাম, ঠিক কত সময় পরে আমার রেভিনিউটা জেনারেট হবে। এখন আমি প্রোডাকশন করলাম, সাথে সাথে কিন্তু আমার কস্টটা জেনারেশন হয়ে যাবে। কস্ট, তার মানে এই যে আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে, এটা টাইমিংটা কেমন? টাইমিং বলতে সময়টা কি পরিমাণে হচ্ছে, এটা কি প্রতিদিনই হচ্ছে, নাকি এক সপ্তাহ পর পর হচ্ছে, নাকি 3 দিন পর হচ্ছে, বা 1 মাস পর হচ্ছে, কিরকম কি পরিমাণে কোন সময়ে আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে, এটাও তাকে ইভ্যালুয়েট করতে হয়। এটার ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়ারের একটা ইম্প্যাক্ট কাজ করে এগুলোর ক্ষেত্রে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি, ফাইন্যান্সিয়াল রিস্ক কেমন। প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু রিস্ক থাকে। রিস্ক বিভিন্ন রকমের হয়ে থাকে। ওকে, ওয়ান কাইন্ড অফ রিস্ক ইজ ফাইন্যান্সিয়াল রিস্ক, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেই যে প্রজেক্ট থেকে প্রোডাকশনটা করছে, হুম, এই ফাইন্যান্সিয়াল রিস্কটা কেমন, এটা কি তার ইনভেস্টমেন্টটা দীর্ঘমেয়াদী ধরে হচ্ছে কিনা, ঠিক আছে? সে কি প্রফিট সম্পর্কে আনসার্টেন কিনা। ওকে, এই যে আনসার্টেনিটি, প্রফিটটা কখন হবে, কি পরিমাণে হবে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিস্ক। ওকে, কারণ এই প্রফিটের উপরেই কিন্তু আলটিমেটলি তার প্রজেক্টটা অর দ্য টাইমিং কিন্তু, সে কি পরিমাণে কত সময় ধরে এটা রান করতে পারবে, এটা কিন্তু ডিপেন্ড করবে। Okay, তার মানে তার প্রজেক্টের ক্ষেত্রে বা প্রোডাক্ট ডিজাইনকৃত প্রোডাক্টের ক্ষেত্রে তার রিস্কটা কেমন, ফাইন্যান্সিয়াল রিস্ক কেমন। ওকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল রিস্ক, ওকে, যদি আমরা চিন্তা করতে পারবো যে একটা প্রজেক্ট, একটা ইঞ্জিনিয়ার চিন্তা করবে যে আমার ফাইন্যান্সিয়াল রিস্কটা কেমন, সেই অনুযায়ী আমি আসলে এক্সপেক্টেড প্রফিট পাচ্ছি কিনা। যদি এরকম হয় যে রিস্ক নিচ্ছি ঠিক আছে, কিন্তু আমার প্রফিটও বেশি আসতেছে, তাহলে রিস্ক নেওয়ার ক্ষেত্রে সে কোনো হেজিটেট ফিল করবে না। আর এরকম যদি হয় রিস্কটা অনেক বেশি কিন্তু প্রফিট সে পরিমাণ আসতেছে না, তাহলে কিন্তু সে রিস্ক নিবে না। প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমার কিছু না কিছু রিস্ক থাকবে। তারপর তাকে মনিটর করতে হয়। মনিটরিং এর ক্ষেত্রে তার কিন্তু একটা ইম্প্যাক্ট করতে পারে। ইম্প্যাক্ট অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ওই যে সে কোনো নির্দিষ্ট সময় পরে যে স্টেটমেন্টটা ক্রিয়েট করতেছে তার প্রজেক্টে, এটার মধ্যেও তার একটা ইম্প্যাক্ট কাজ করে। সেগুলো দেখতেছে যে ডেইলি টার্নওভার কি হচ্ছে, ডেইলি তার নির্দিষ্ট সময় পরে তার প্রফিট কেমন হচ্ছে, রেভিনিউ কেমন হচ্ছে, কস্ট কেমন হচ্ছে, রেভিনিউ এবং কস্ট রেশিওটা কেমন। ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু তার একটা ইম্প্যাক্ট কাজ করে একটা ইঞ্জিনিয়ার। তারপর একটা মার্কেট ভ্যালু কেমন, ওকে, একটা স্টক প্রাইস, অর্থাৎ সে যদি তার প্রজেক্টটাকে সে যদি ধরেন হচ্ছে স্টক মার্কেটে নিয়ে আসে, ওকে, স্টক মার্কেটে যদি সে নিয়ে আসে, তাহলে তার প্রজেক্টের স্টক প্রাইস কেমন হবে। ওকে, বিভিন্ন শেয়ার সে যদি অফার করে, ওকে, মানুষজনের কাছে, তার ওই শেয়ার প্রাইস কেমন হবে। ওকে, এগুলো কিন্তু তাকে মনিটরিং করতে হবে। কারণ আলটিমেটলি ওই যে প্রথমে বলে নিলাম যে যে কোনো প্রজেক্টে বা যে কোনো ইনভেস্টমেন্ট বা বিজনেসের ক্ষেত্রে 85% ডিসিশনই নিয়ে থাকে হচ্ছে কি engineer। আচ্ছা, এখানে লাস্ট যে টপিকস এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ইকোনমিক ডিসিশন নিয়ে থাকে একটা ইঞ্জিনিয়ার। সেগুলো কি, নিউ প্রোডাক্ট আর প্রোডাক্ট এক্সপানশন, নতুন কোনো প্রোডাক্ট সে তৈরি করবে কিনা, ডিজাইন করবে কিনা, বা প্রোডাক্টটাকে এক্সপান্ড করবে কিনা। ওকে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশনের মধ্যে পড়বে, নিউ প্রোডাক্ট আর প্রোডাক্ট এক্সপানশন।
একটা হচ্ছে ইকুইপমেন্ট এন্ড প্রসেস সিলেকশন, কি কি প্রসেস ফলো করে, okay, কোন ধরনের ইকুইপমেন্ট গুলো ইউজ করে প্রোডাক্টটা সে করবে, এটাও তাকে ডিসিশনটা নিতে হবে। সে যদি ধরেন ফর এক্সাম্পল আমরা যদি ওই সোনিয়া টালটনের ওই সেল চিনি সোনা ক্যানের কথা যদি চিন্তা করি, সেল চিনি সোনা ক্যানটা তৈরিতে কি পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, কি কোন মেশিন দিয়ে সেটা তৈরি করবে এই সোডা ক্যানটা, ইকুইপমেন্ট সে যেমন চুজ করবে এবং প্রসেস কি হবে, কোন প্রসেস ফলো করে সেটা সে তৈরি করবে। Okay? এটাও তাকে একটা ইঞ্জিনিয়ারকে চিন্তা করতে হবে। কখনো কখনো প্রজেক্টের ক্ষেত্রে কখনো কখনো কস্ট রিডাকশন করতে হবে। Okay? যেমন যদি কখনো ক্রাইসিস মোমেন্ট চলে আসে, যেমন ধরেন এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনেকগুলো ফার্ম, ওকে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তাদের কিন্তু কস্ট রিডাকশনে যাচ্ছে। কস্ট রিডাকশন সে কিভাবে করবে? অনেকগুলো ওয়ে আছে। সে কি ওয়ার্কারদের লিড অফ করে দিবে, নাকি তার প্রোডাকশন কমায় দিবে, ওকে, নাকি তার র মেটেরিয়ালস যেগুলো আছে, র মেটেরিয়ালস যেমন বেটার কোয়ালিটি ইউজ না করে লো কোয়ালিটি যেগুলো লো কস্ট র মেটেরিয়ালস সেগুলো সে ইউজ করবে। কস্ট রিডাকশনের কিন্তু অনেক ওয়ে আছে, সে এখন কিভাবে কস্ট রিডাকশন করবে এই ধরনের ডিসিশন নিয়ে থাকে হচ্ছে ইঞ্জিনিয়ার। তারপর হচ্ছে ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট, কখনো কখনো এই কোনো কোনো মেশিন হচ্ছে অবসোলেট হয়ে যায়, ওকে, সে কি ওই মেশিনটা রিপ্লেস করবে কিনা, নতুন কোনো মেশিন নিয়ে আসবে কিনা, ওকে, সেটাও তাকে ডিসিশন নিতে হবে। আশা করি এগুলো জিনিস বুঝতে পারতেছে, এগুলো সহজ জিনিস, এগুলো কিন্তু কঠিন কিছু না। হুম। তারপর হচ্ছে সার্ভিস অর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ওকে, প্রয়োজন বোধে কাস্টমারদের ফিডব্যাকের উপর বেসিস করে কি করতে পারে ইঞ্জিনিয়ার, কিন্তু তার প্রোডাক্ট বা তার সার্ভিসের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে পারে। এই ধরনের ডিসিশনটাকেও নিয়ে থাকে হচ্ছে ক্লিয়ার? সরি, আরেকটা আরেকটা টপিকস বাদ আছে, সেটা হচ্ছে রোল, ওকে, প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ওকে। এই এই প্রিন্সিপাল চারটা, ওকে, আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের বিজনেসের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে কোনো ধরনের, which is very important, রিমেম্বার এই প্রিন্সিপাল দিয়েই কিন্তু আসলে একটা বিজনেস বা একটা প্রজেক্ট কিন্তু চলতে পারে। Okay? এই চারটা প্রিন্সিপাল, অর্থাৎ এটা যে কোনো বিজনেস বা যে কোনো প্রজেক্ট যারা অপারেট করতেছে, বা যে যদি ইঞ্জিনিয়ারও হয়ে থাকে কোনো একটা প্রজেক্টের, সে কিন্তু এই চারটা প্রিন্সিপাল তাকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা সবসময় বলি না যে রুল অফ থাম, ওকে, রুল অফ থাম নাম শুনছেন আপনারা? হুম। হ্যালো। জি না স্যার। মানে হচ্ছে কখনো কখনো এরকম হয় না যে রুল অফ থাম বলতে আমরা বুঝি যে 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 রুল গুলোকে সবসময় আমাদের মেনটেন করতে হবে, সবসময় মেনটেন করতে হবে। ঠিক আছে? যদি কোনো ডিসিশন নিয়ে নেওয়ার সিচুয়েশন চলে আসে, তখন আমরা রুল অফ থাম ইউজ করবো। যে এই সিচুয়েশনে পড়েছি, তার মানে এই সিচুয়েশন পড়লে আমার আমার রুল কি বলতেছে, কোন ধরনের আমি ডিসিশন নিব, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে রুল অফ থাম। তো এই প্রিন্সিপাল গুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রুল অফ থাম, যেগুলোকে একটা বিজনেসম্যান ধরেন, একটা প্রজেক্ট প্ল্যান ইঞ্জিনিয়ার ধরেন, সবসময় মেনটেন করতেই হবে। এগুলোকে সে কখনোই অ্যাভয়েড করতে পারবে না। তার প্রথমটা কি, an earlier dollar is worth more than a later dollar. Okay? তো আজকে আমি কি পেলাম আমার প্রজেক্টের প্রোডাকশন থেকে বা ডিজাইনকৃত প্রোডাক্ট সেল করে, আমি আজকে কি পেলাম, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দেন টুমোরো, বা তারপরে তারপরে বা এক মাস পরে বা এক সপ্তাহ পরে বা 2 দিন পরে আমি কি পেলাম, এটা থেকে আমি আজকে কি পেলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি সেল করে আমার প্রোডাক্টটা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করলো, এটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, an earlier dollar is worth more than a later dollar. আমাকে সবসময় প্রেজেন্ট কনটেক্সটে চিন্তা করতে হবে, যে আর্নিংস এর ক্ষেত্রে রেভিনিউ জেনারেশন আমি আজকে কি পেলাম, কালকে আবার চিন্তা করবো কালকে আমি কি পেলাম। Okay? তারপর হচ্ছে অল দ্যাট কাউন্ট ইজ দ্য ডিফারেন্স অ্যামং অল্টারনেটিভস। ওকে, এখন আমাকে এটা কি করতে হবে,
আমি যে প্রোডাকশন করছি, ওকে, আমি যে প্রোডাকশন করতেছি এই প্রোডাকশনটা না করে আমি কি করতে পারতাম, অল্টারনেটিভ গুলো আমার কি হতো? আমি যদি একটা সোডা সেলফ চিনিং সোডা কেনে ডিজাইন না করে আমি আরেকটা কি করতে পারতাম আমার চিন্তাধারা দিয়ে, বা আমার, আমি এই সোডা ক্যান তৈরিতে যে পরিমাণ ইনভেস্ট করলাম আমি অলরেডি করে ফেলছি, কিন্তু এই ইনভেস্টমেন্টটা সোডা ক্যান তৈরি না করলে আমি অন্য কোন ফিল্ডে আমি এটা ইনভেস্ট করতে পারতাম। প্রতিনিয়তই কিন্তু আমাকে এই অল্টারনেটিভটাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি আমি ধরেন হচ্ছে আমি একটা কোন একটা জায়গায় প্রজেক্ট তৈরি করলাম, ঠিক আছে, প্রজেক্ট দিলাম আমি কোন একটা স্পেসিফিক প্রোডাকশনের ক্ষেত্রে। তো আমি এই স্পেসিফিক প্রোডাকশনের ক্ষেত্রে প্রজেক্টটা না দিয়ে অন্য আরেক জায়গায় কোথায় দিতে পারতাম? তো ওই যে অন্য এক জায়গায় যে প্রজেক্টটা দিতে পারতাম ওইটা থেকে আমার কি পরিমাণ আর্নিংস আসতো, আর এখন আমি কি পরিমাণ আর্নিংস পাচ্ছি, এটার মধ্যে কিন্তু আমাকে একটা সবসময় কম্পেয়ার করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হুম। হ্যালো। স্যার। জি স্যার। অর্থাৎ অর্থাৎ আমি আমার প্রজেক্টটা কোন একটা স্পেসিফিক প্রোডাকশন ধরেন বা কোনো স্পেসিফিক ডিজাইন কিন্তু প্রোডাক্ট ধরেন, ওটার জন্য আমি ইনভেস্ট করলাম, কিন্তু ওইটা না করে আমি অন্য জায়গায় যেটা করতে পারতাম, যেখান থেকে আমার আর্নিংস আসতো বা প্রফিট আসতো, রেভিনিউ আসতো, ওটা কিন্তু আমার বর্তমান সময়ের যে প্রজেক্ট থেকে যে রেভিনিউ প্রফিট আসছে এটার মধ্যে কিন্তু সবসময় একটা কম্পারিজন করতে হবে আমাকে। তাহলে হলে কি হবে, আমি কিন্তু এরকম সিচুয়েশন যদি চলে আসে যে আমি সুইচ করতে চাচ্ছি, যে না আমার এখান থেকে প্রফিট বেশি হচ্ছে না, আমি এই ধরনের প্রজেক্টটা করবো না, আমার যেটা অল্টারনেটিভ আছে ওইটাতে আমি সুইচ করবো, ওকে, এটা কিন্তু তাকে প্রতিনিয়ত করতে হয়। তারপর হচ্ছে প্রিন্সিপাল 3। প্রিন্সিপাল 3টা কি বলতেছে? মার্জিনাল রেভিনিউ মাস্ট এক্সিট মার্জিনাল কস্ট। এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ। যে কোনো ধরনের যদি আপনার নিজেরাই যদি কখনো কোনো প্রজেক্ট দিয়ে থাকেন বা কোনো প্রোডাক্ট ডিজাইন করেন, এবং প্রোডাক্ট ডিজাইন করার সাথে সাথে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে ওই ডিজাইনকৃত প্রোডাক্টের পার ইউনিট, ডিজাইনকৃত প্রোডাক্টের পার ইউনিট বলতেছি, কিন্তু আমি কিন্তু টোটাল ইউনিট বলতেছি না, অর্থাৎ 100 ইউনিট বা 1 লাখ ইউনিট বা 2000 এরকম না, পার ইউনিট, পার ইউনিক প্রোডাক্ট সেল করে যে রেভিনিউটা আসতেছে এটা ডেফিনেটলি ওই পার ইউনিট প্রোডাকশনের জন্য যে একটা কস্ট লাগে এটা থেকে বেশি হতে হবে। আমি যদি বলি একটা সেলফ চিনিং সোডা ক্যান তৈরিতে পার ইউনিট, হ্যাঁ, একটা সেলফ চিনিং সোডা ক্যান তৈরিতে যদি ধরেন হচ্ছে, যদি এরকম হয় 0.60, সেম প্রোডাকশন কস্ট যদি হয়ে থাকে পার ইউনিট, আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে প্রতিনিয়ত সে ওই সোডা ক্যানটা সেল করতেছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত সেল করার ফলে ধরেন হচ্ছে এই প্রথম অবস্থায় সে সেল করলো হচ্ছে 100 ক্যান, 100 ক্যান সে তৈরি করলো, এটা সে সেল করলো 101 ক্যান থেকে, এই যে 100 ক্যান থেকে সে একটা রেভিনিউ পাবে, এবং 100 ক্যান থেকে সে কিন্তু 101 ক্যান সেল করে কিন্তু সে আরেকটা প্রফিট পাবে। ধরেন 100 ক্যান তৈরিতে তার রেভিনিউ, আই এম নট টকিং অ্যাবাউট প্রফিট, প্রফিট আর রেভিনিউর মধ্যে পার্থক্য বুঝেন আপনারা? হ্যাঁ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেভিনিউ এন্ড প্রফিট? হুম, একজন বলেন। কেউ জানেন না রেভিনিউ আর প্রফিটের মধ্যে পার্থক্য কি? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? প্রফিট মানে স্যার শুধু লাভের অংশটুকু। রেভিনিউ রেভিনিউ আয়ের পুরোটা অংশ স্যার। যেমন ফর এক্সাম্পল? একজন চ্যাটে লিখছে স্যার,
আপনি বলেন, আপনি তো বলতে চাচ্ছেন। মানে আমি যে প্রোডাক্টটা বিক্রি করলাম পুরোটা প্রাইসটাই আমার হচ্ছে revenue। আচ্ছা, যেমন যেমন আমি যদি ধরেন 100 ক্যান আমি বিক্রি করলাম, যে টাকাটা পেলাম সেটাই রেভিনিউ। প্রফিট, অফিসের খরচটা বাদ দিয়ে যেটা থাকলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর ক্যান ধরেন পার ক্যানের প্রাইস হচ্ছে ধরেন ফর এক্সাম্পল পার ক্যানের প্রাইস হচ্ছে $1, সহজ হিসাব করি $1। ওকে, যেমন এখানে রেভিনিউ হবে হচ্ছে কত, 100 ক্যান থেকে 100 মাল্টিপ্লাই বাই কত হইলো, $100, রাইট? এটা কিন্তু আবার রেভিনিউ আসবে, এটা কিন্তু আবার 100 ক্যান থেকে যদি আবার রেভিনিউ আসে $100, ওকে, তাহলে এখানে মার্জিনাল রেভিনিউটা কি হবে? তাহলে 101 থেকে আমার মার্জিনাল টোটাল রেভিনিউ কত হবে, বা রেভিনিউ কত হবে 101 ক্যান থেকে? $101 না, $101 না? হুম, এই এই দুইটা ইনফরমেশন থেকেই আমি আলটিমেটলি মার্জিনাল রেভিনিউটা বের করতে পারবো। $100 এবং 100, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? $100 এবং $101 মধ্যে ডিফারেন্স কত? $1। এই $1টা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। এখানে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, ওকে, যে এই $1 তাহলে কি স্যার, এই $1ও তাহলে মার্জিনাল রেভিনিউ কিনা? আমি বলবো যে না, এই $1 হচ্ছে প্রাইস, ক্যানেল প্রাইস। হয় দুইটা সেম হয়ে গেছে, এক্ষেত্রে সেম, যে মার্কেট প্রাইস আর হচ্ছে মার্জিনাল রেভিনিউ সেম, এটা হতেই পারে। ওকে, এই $1টা আমি যখন বলেছিলাম এটা আমরা চিন্তা করেছিলাম হচ্ছে মার্কেট প্রাইস হিসেবে, ক্যানেল প্রাইস, প্রত্যেকটা ক্যানের প্রাইস কত। আর আমি পরবর্তীতে যেটা বের করলাম, ওকে, এই রেভিনিউ $100 আর হচ্ছে $101 মধ্যে যে ডিফারেন্সটা, ওকে, তাহলে মার্জিনাল রেভিনিউ কি হবে? এমআর, যেটাকে বলতেছে এমআর ফর মার্জিনাল রেভিনিউ ইজ 101 মাইনাস 100, that is 1. তাহলে মার্জিনাল রেভিনিউটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। ওকে, তার মানে মার্জিনাল রেভিনিউকে যদি আমি ডিফাইন করি, দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, এই যে এটা একটা চেঞ্জ আসছে না $100 থেকে $101, এটা কখন আসছে চেঞ্জটা আমাকে বলুন তো? যখন একটা ক্যান বেশি একটা প্যান যখন বেশি, তার মানে আমি মার্জিনাল রেভিনিউটাকে যদি ডিফাইন করি, দ্য চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন দ্য প্রোডাকশন or 1 unit change in the সেলিংস, বলতে পারি না? এক অতিরিক্ত 1 ইউনিট সেল করার ফলে টোটাল রেভিনিউর যে পরিবর্তন বা রেভিনিউর যে পরিবর্তন, সেটাই হচ্ছে মার্জিনাল। ক্লিয়ার? হুম, জি স্যার। তার অতিরিক্ত যদি 1 এর বেশি হয় তাহলে কি মার্জিনাল রেভিনিউ বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত অতিরিক্ত এক বলতে আমি যদি এখানে যদি এরকম হইতো $1, 2, $1, 5 এরকম হইতো, যদি এটা বলতে যাচ্ছেন নাকি বলতে যাচ্ছেন? জি স্যার, এটাই। তখন কিন্তু আমি তো প্রাইস তখন হয়ে যাবে এটা কিন্তু 101 105টা কেন, কারণ ওই প্রাইস তো বলে দিচ্ছি $1 করে। 100টা তৈরি তৈরি করলে তার রেভিনিউ হবে হচ্ছে $100। তাহলে 105টা ক্যান সেল করলে তার রেভিনিউ হবে $105। তার একটা ক্যানের দাম তো $1 করে। আমার কথা বুঝছেন? জি স্যার। সেক্ষেত্রে আবার মার্জিনাল রেভিনিউ হয়ে যাবে কত বলুন তো? 5। 5 হবে না, সেক্ষেত্রে 5 হবে না, একই হবে। একই হবে। হ্যাঁ, হবে $1, কারণ অতিরিক্ত এক কথা তো আমি বলতেছি, অতিরিক্ত এক, এখানে কিন্তু আমি এভাবে, তখন আমার মার্জিনাল রেভিনিউ বের করার ফর্মুলা হয়ে যাবে হচ্ছে এরকম। $1 কিভাবে আসবে জানেন? ওকে, তখন হয়ে যাবে হচ্ছে মার্জিনাল রেভিনিউ ফর্মুলাটা হচ্ছে এরকম,
formula to find out marginal revenue. Change in total revenue divided by change in তাহলে সবসময় যে একই রেট করে যে প্রোডাকশন করবে তা না কিন্তু। তার মানে এটার ক্ষেত্রে কেমন হলো যে আগে ছিল কত, প্রথমে ছিল, এখন বেড়ে হলো কত রেভিনিউ, টোটাল রেভিনিউ 105 105 মাইনাস হবে কি উপরে আমি বসাচ্ছি এটা যে এই জায়গাটাতে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ কতটুকু চেঞ্জ হয়েছে 105 বিয়োগ $100 না? জি স্যার হ্যাঁ, ভাগ হবে হচ্ছে চেঞ্জ ইন আউটপুট। আউটপুট ছিল আগে কত 100, এখন হচ্ছে 105, 105 সরি বিয়োগ 100। উপরটা কিন্তু হচ্ছে রেভিনিউ, এই দুইটা রেভিনিউর চেঞ্জ, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বসালাম, আর নিচে বসালাম হচ্ছে চেঞ্জ ইন আউটপুট, মানে ক্যান কি পরিমাণের আউটপুট চেঞ্জ হয়েছে। তাহলে কি হবে, উপরে বসবে হচ্ছে কত 5, নিচে বসবে হচ্ছে 5, সমান সমান কত হবে 1 প্রাইস যদি সেম থাকে, ওকে, তাহলে মার্জিনাল রেভিনিউ সবসময় সেম থাকবে। বুঝা গেল? জি স্যার সিম্পল হিসাব করে চিন্তা করে দেখেন না, কারণ আপনি হচ্ছে ওই পেপসির ক্যান বা পেপসির যে কাঁচের বোতলগুলো আছে এগুলোর দাম কত করে 20 টাকা, আপনি এগুলো সাপ্লাই দিচ্ছেন মার্কেট, এক একটা দাম হচ্ছে ধরেন 20 টাকা করে, তো আপনি প্রাইস তো ফিক্সড, তাহলে পার ইউনিট যখন আপনি ওই সেলটা চেঞ্জ করতেছেন, তার মানে কি আপনার মার্জিনাল রেভিনিউ সবসময় সেল সেম থাকবে না, 20 টাকা 20 টাকা করে থাকবে না? হ্যাঁ, কিন্তু প্রাইস সেম। জি স্যার তার মানে মার্জিনাল রেভিনিউটা বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে এই যে পার ইউনিট যে আমি চেঞ্জ করতেছি, ওকে, সোডা ক্যানের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমার কস্টটাও চেঞ্জ হচ্ছে, কস্ট চেঞ্জ হচ্ছে না? ডেফিনেটলি কস্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। আর কস্ট যদি আমি ধরেন কস্ট এখানে আমি দেওয়া আছে পার ইউনিট কস্ট হচ্ছে 60 সেন্টস কিংবা $0.60, 100 সেন্টসে কিন্তু $1 হয়, হ্যাঁ? তার মানে আমার 100 ক্যান তৈরিতে আমার কস্ট কত হবে 100 সরি 0.60, কত হইলো আমার এখানে $6, $6 হবে কিন্তু। এটা বুঝতেছেন? হ্যালো, এটা কি বুঝছেন? জি স্যার এটা সবাই বুঝতে 100 পারছেন? into 0.60 60 হবে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, 60 হবে 60। লেট মি চেক দাঁড়ান, 0.60 এর সাথে 6000 হয়, এই ঠিকই তো আছে, $6 দিতে হবে। স্যার হুম? স্যার 60 হবে তো স্যার 6000 হবে তো, 2 ডিজিট আগে দশমিক বসবে। ছয়- 10 দিয়ে প্রথম শূন্যতে একটা দশমিক সরবে, দ্বিতীয় শূন্যতে আর একটা জি দশমিক। আচ্ছা, স্যার এরকম হবে তাই তো? জি স্যার পরে দুটা শুনে হ্যাঁ। চলে আসবে, হ্যাঁ ঠিক আছে, $60, হ্যাঁ $60, $60 পেলাম হচ্ছে আমার টোটাল কস্ট। এখন 101 ক্যান থেকে আমার সেটা তখন কত হবে 101 0.60, এটা কত হবে হচ্ছে তখন হয়ে যাবে হচ্ছে 60.6, রাইট? জি স্যার
ওকে, এখন এই যে ক্যানের প্রোডাকশন চেঞ্জ হয়ে গেল, পার ইউনিট ওই অতিরিক্ত 1 ইউনিট ক্যান তৈরির ফলে কস্টের পরিবর্তন হয়েছে কতটুকু? খরচের 0.6 0.6। ভেরি গুড। তার মানে এখানে চেঞ্জ টোটাল কস্ট হচ্ছে মাইনাস 60 সমান কত হইল? 0.6। এটা না? চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু 1 ইউনিট চেঞ্জ ইন দ্য প্রোডাকশন, এটাই হচ্ছে মার্জিনাল কস্ট। এমসি বলে এটা মার্জিনাল কস্ট। তাহলে মার্জিনাল এটা রেভিনিউ, এটা তো স্যার আমরা আগে থেকেই জানি যে প্রত্যেকটা পার ইউনিট আমাদের না 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 প্রোডাকশনের জন্য 0.6 করে। না, এটা যদি এরকম হতো তাহলে যাই, যদি এরকম হইতো তাহলে আমি কিভাবে বের করতাম? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে মার্জিনাল রেভিনিউটা তাহলে আসলে কি, মানে এটা এই জিনিসটা বুঝতে পারতেছি না আসতেছি, আমি আসতেছি। এখন আপনি তো 0.60 ওই যে এখানে কস্টটা সবসময় ফিক্স বলে আপনি বলতে পারছেন, কিন্তু যদি 105 হইতো সেক্ষেত্রে আপনি মার্জিনাল কস্টটা কিভাবে বের করতেন? আগে কিন্তু আপনি জানেন না, এখন জি কিন্তু স্যার, বুঝতে পারছেন না। আসলে এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ থেকে আসতেছে স্যার, না না না, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। মানে একটা মার্জিন ফলো করতেছি স্যার, যে মার্জিনাল মার্জিন। কস্ট সম্পূর্ণটাই আলাদা। আমি মার্জিনাল কস্টটা চিন্তা করব হচ্ছে পার ইউনিট, অতিরিক্ত 1 ইউনিট উৎপাদনের জন্য আমার কস্ট কি পরিমাণে হচ্ছে, অতিরিক্ত 1 ইউনিট উৎপাদনের জন্য আমার রেভিনিউ কি হচ্ছে। অতিরিক্ত একটা, ধরেন আমি যদি কলম উৎপাদন করি, হ্যাঁ কলম, ধরেন আমি 100টা কলম উৎপাদন করলাম, 100টা কলম থেকে আমি ফার্দার প্রোডাকশন বাড়াবো কিনা একটা সিদ্ধান্তের মধ্যে কিন্তু আমাকে আসতে হবে। এই সিদ্ধান্ত কিন্তু আমাকে আসতে হবে যে আমি উৎপাদন করতেছি 100 কলম করে প্রতিদিন, আচ্ছা আমাকে উৎপাদনটা কি বাড়াবো কিনা, এই ধরনের ডিসিশনে কিন্তু অবশ্যই করতে হবে। ওকে, যখন এই সিদ্ধান্তটা আসবে তাকে কিন্তু চিন্তা করতে হবে আমি যে অতিরিক্ত 100 কলম থেকে 101 নাম্বার কলম যে তৈরি করবো, 101 নাম্বার কলমের জন্য আমার কস্ট কি হবে, 101 নাম্বার কলমের জন্য আমার অতিরিক্ত রেভিনিউ কি আসবে। ওই যে অতিরিক্ত একটার কনসিডারেশন থেকেই আসতেছে হচ্ছে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট। আমার কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন এখন প্রোডাকশন তো সবসময় একটা একটা করে বাড়বে না। ওকে, আমি যেমন বললাম যে 100 ক্যান থেকে 101 নাম্বার ক্যান হলো, এরকম তো নাও হতে পারে। 100 কলম ক্যানের পরে আসতে পারে হচ্ছে 1000 ক্যান, আসতে পারে না? একবার আমি বাড়াই দিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার মার্জিনাল কস্ট আমি বের করতে পারবো। ওকে, সেক্ষেত্রেও এটার ভ্যালু আসবে 0.60। ওকে, সেক্ষেত্রে এটা 0.60 আসবে যখন আমি এই ফর্মুলা দিয়ে আমি মার্জিনাল কস্টটা বের করবো, যে এটা যেটা যদি আমার কস্টটা যদি ফিক্স থাকে প্রত্যেকটা ইউনিটের জন্য। আমি যে কথাগুলো বলতেছি বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, সবাই বুঝতেছেন? হুম? ধরেন আমি 1000 ক্যানের ক্ষেত্রে আমি বের করতেছি, 1000 ক্যানের ক্ষেত্রে আমার তখন টোটাল কস্ট কত হবে বলেন তো? মাল্টিপ্লাই করে বের করেন। 600 স্যার। 600 600 হবে। 600। তার মানে এখন আমার মার্জিনাল কস্ট কত হবে আমি কিভাবে বের করবো? ধরেন এমসি ইজ ইকুয়াল টু ফর্মুলা লিখে দিচ্ছি, চেঞ্জ ইন টোটাল কস্ট, যেগুলো হচ্ছে আমার টোটাল কস্ট, হ্যাঁ, এই যে $60 আর 600 ডিভাইড বাই চেঞ্জ ইন, কত হবে? উপরে বসবে কত? উপরে কত বসবে? চেঞ্জ ইন টোটাল কস্ট হলো কত? 560, রাইট? 540, 540। নিচে হবে কত? চেঞ্জ ইন আউটপুট হলো কত? হচ্ছে আপনার 900, ঠিক না? জি স্যার। এটা ভাগ দিলে কত হইলো? 0.6। হ্যাঁ, 0.6।
ডলার। ওই যে এর ক্ষেত্রেও কিন্তু আমার 0.60 আসছে। একটা অ্যামাউন্ট যদি বাড়াইতাম 100 থেকে 101 নাম্বার ক্যানে যদি যেতাম, এটার ক্ষেত্রে যেমন আমার মার্জিনাল কস্ট 0.60, 100 নাম্বার ক্যান থেকে যদি আমি ডাইরেক্ট 900 ক্যান বাড়াই দিই, 1000 ক্যানে যদি আমি প্রবেশ করি, সেটার ক্ষেত্রে আমার মার্জিনাল কস্ট কিন্তু 0.60। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এই মার্জিনাল কস্টটা আশা করি বুঝতে পারছেন। তাহলে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ সবাই দুটাই বুঝতে পারছেন, রাইট? জি স্যার। জি স্যার। এখানে কি বলছে তাহলে, প্রিন্সিপালের মধ্যে কি বলা আছে বলেন তো? বুঝি পুরোটা দিলাম। Marginal revenue must exceed marginal cost. তার মানে আমি যখন প্রোডাকশন আমি বাড়াবো কিনা, এই সিদ্ধান্ত যখন আমি আসবো বা ইঞ্জিনিয়ার যখন আসবে, আর এটা খেয়াল করতে হবে, মার্জিনাল রেভিনিউ মাস্ট এক্সিট মার্জিনাল কস্ট। বুঝা গেল? ওকে, মার্জিনাল রেভিনিউটা মার্জিনাল কস্ট থেকে সবসময় বেশি হতে হবে। বুঝতে পারছেন এটা সবাই? স্যার। আমরা যখন প্রোডাকশন ইনক্রিজ করার বা যে কোনো ধরনের প্রোডাকশন চেঞ্জ করার সিদ্ধান্ত আসবে, তখন তাকে চিন্তা করতে হবে যে সে চেঞ্জ করলে ওই চেঞ্জ থেকে তার যে মার্জিনাল রেভিনিউটা আসবে, ওই মার্জিনাল রেভিনিউটা ডেফিনেটলি ওই চেঞ্জের ফলে যে মার্জিনাল কস্টটা হবে তার থেকে বেশি হতে হবে। এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে। এখন আসেন লাস্ট প্রিন্সিপাল। আরেকটা চ্যাপ্টার আমি শুরু করতে পারলাম না আজকে। লাস্ট প্রিন্সিপাল হচ্ছে এডিশনাল রিস্ক ইজ নট টেকেন উইদাউট এক্সপেক্টেড এডিশনাল রিটার্ন। অর্থাৎ আমি যখন রিস্ক নিব, ওকে, ইঞ্জিনিয়ার যখন কোনো একটা রিস্ক নিবে, রিস্কটা নেওয়ার ক্ষেত্রে তাকে এটা খেয়াল করতে হবে, অতিরিক্ত রিস্কটা সে যে নিল, এটা থেকে তার এডিশনাল রিটার্ন আসতে হবে। শুধু শুধু সে রিস্ক কেন নিবে যেখান থেকে তার কোনো রিটার্ন নাই? তার মানে কোনো তার রিস্ক নেওয়ার কোনো প্রশ্ন আসবে না যদি না সে ওই রিস্ক থেকে তার কোনো একটা প্রফিট না আসে বা রিটার্ন যদি কোনো একটা না আসে। তা আমরা এটাকে তাকে চিন্তা করতে হবে, এডিশনাল রিস্ক ইজ নট টেকেন উইদাউট এক্সপেক্টেড এডিশনাল রিটার্ন। অর্থাৎ রিটার্ন ছাড়া, এডিশনাল রিটার্ন ছাড়া সে কখনোই এডিশনাল রিস্ক নিবে না। ক্লিয়ার? তাহলে আপনারা যখন যদি কখনো প্রজেক্ট ইঞ্জিনিয়ার হন, হ্যাঁ, চারটা প্রিন্সিপাল কিন্তু সবসময় মাথায় রাখবেন, বা কোনো একটা প্রোডাক্ট যদি ডিজাইন করেন আপনারা, ওকে, বা কোনো একটা হার্ডওয়্যার ডিজাইন করলেন, ওকে, তো হার্ডওয়্যার ডিজাইন করার ক্ষেত্রে বা আপনার একটা সফটওয়্যারটা তৈরি করলেন, একটা নতুন একটা সফটওয়্যার, ওকে, তার মানে এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে মাথায়, ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। ক্লিয়ার? আজকে পর্যন্ত থাকুক। আর কালকে হচ্ছে আপনাদের একটা ক্লাস আছে, রাইট? শোভন হচ্ছে এতে দিয়ে দিয়েছে মেসেঞ্জার গ্রুপে। গুড, থ্যাংক ইউ শোভন। তাহলে কালকে 10টার সময় ওটার লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি, দেখছেন? ওই লিঙ্কটা কিন্তু শুধুমাত্র কালকের জন্য। ওই লিঙ্ক দিয়ে আবার পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে আবার ঢুকেন না, শুধুমাত্র কালকের জন্য এটা, ঠিক আছে? আমার মনে থাকবে শোভন, আমার যদি দেখেন ক্লাসে যাবেন, ঢুকতে দেরি হচ্ছে, আমাকে একটা ফোন দিন শোভন। ওকে স্যার। নেক্সট কালকে আমরা ওই চ্যাপ্টার 2টা দেখব, হ্যাঁ? আচ্ছা, আমি রোল কল করছি। স্যার, আমার নেটে প্রবলেম করতেছিল, এজন্য অ্যাটেন্ডেন্সটা ঠিক করে দিতে পারিনি। অ্যাটেন্ডেন্স নাই এখনো। আমি আবার বলতেছি, আপনাদের মধ্য থেকে কেউ তো মেকআপ বা ইমপ্রুভমেন্ট দিচ্ছেন না। আমার কাছে লিস্ট আসছে, আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, এখন আবার বলতেছি, সেক্ষেত্রে আমার কিন্তু তাহলে মেকআপ এবং ইমপ্রুভমেন্টের কোনো কোশ্চেন করতে হবে না।
আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। গুড। সে শান্তা আক্তার জেমি, Yes, sir. রায়হানুদ্দিন মজুমদার, Yes, sir. শিলা আক্তার হাফসা, Yes, sir. আতিয়া শারমিন্দু আশিফা, হাবিবুর রহমান, ইয়েস স্যার। তাসমিন জান্নাত তাহসিন, Yes, sir. লোকমান হোসেন, লোকমান হোসেন নাই, ফয়েজ ইবনে শহীদ, Present, sir. আহনাফ মোত্তাকি সাব্বির নাই, রাফাতুল ইসলাম, Yes, sir. উষা আক্তার, Yes, sir. সমরেশ চন্দ্র কর্মকার, Yes, sir. Yes, sir. সাজাদুর রহমান, তানজিন ইরফান চৌধুরী, Yes, sir. রাহাত আরাফিন, Yes, sir. শোভন শিকদার, Yes, sir. Yes, sir. এস এম সাইফুল আপন, আপন, আফিন সুফিয়ান, Yes, sir. কাউসার আহমেদ সজল, মেহেদী হাসান সাজ্জাদ, Yes, sir. জান্নাতুন নিশা, Yes, sir. শুভব্রত বিশ্বাস, Yes, sir. আব্দুল্লাহ আল মাহমুদ, আরমান খান, শাকিল আহমেদ, Yes, sir. জাহিদুল হাসান, Yes, sir. এস এম সিরাজুল ইসলাম, Yes, sir. কাউসার আহমেদ, শেখ আবু জুবায়ের, মিনহাস আবিন সোহান, Yes, sir. বাঁধন পারভেজ, Yes, sir. কায়েমুজ্জামান পার্থ, আসিফি আলম, নাই, Yes, sir. সাইমন হোসেন, Yes, sir. আব্দুল্লাহ অন্তর, Present, sir. আবু সালাত লিমন, Yes, sir. মেহেদী হাসান, আজহারুল ইসলাম, Yes, sir. রিয়াজ হোসেন, Yes, sir. মামুন হোসেন, Yes, sir. নাইমুর রহমান, নাজমুল হাসান, Yes, sir. সাজিদা সুলতানা, Yes, sir. সারোয়ার মুর্শেদ, Yes, sir. আফসানা বিবি, Yes, sir. নাজিফা খানম, Present, sir. আরাফাত হোসেন, Yes, sir. ইসমাইল হোসেন, Yes, sir. মোহাম্মদ মহিউদ্দিন, Present, sir. সুজন শেখ, Yes, sir. শিমুল চন্দ্র দাস, Yes, sir. সাব্বির আহমেদ, নাজমুল হাসান রিফাত। ওকে, আল্লাহ হাফেজ। কালকে 10টার সময়, হ্যাঁ ইনশাআল্লাহ। Okay, sir. Allah. আল্লাহ হাফেজ।